আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফেনীতে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই 3 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় বাঁধের ওপর দিয়েও পানি গড়াচ্ছে। পানিতে ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি সহ অন্য স্থাপনা। এদিকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে 440 মিলিমিটার। নোয়াখালীতে ভারী বৃষ্টিতে পানি বেড়েছে, এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, দোকানপাট সহ নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বরিশাল নগরীর অলিগলি পানিতে ডুবে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের কি কোনো ব্যবস্থা হয়েছে কিনা, সরকার কোনো ব্যবস্থা করেছে কিনা জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 24 ঘন্টায় 191 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত 3 দিনের যে ভারী বর্ষণ নোয়াখালীতে চলছে, এই বর্ষণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই বর্ষণের ফলে কিন্তু একদিকে পানি বাড়ছে, আবার অন্যদিকে কিন্তু পানি আটকে থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা বেড়েই চলছে। আমরা জানতে পেরেছি যে নোয়াখালীতে গত 24 ঘন্টার বৃষ্টিতে কিন্তু 17 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে সূত্র জানিয়েছে এখনো 1 সেন্টিমিটার বিপদসীমার নিচে কিন্তু পানি রয়েছে। আর নোয়াখালীর যেই জেলা শহর মেজদি শহর রয়েছে, সেখানকার কিন্তু যেই সড়কগুলো রয়েছে বেশিরভাগ সড়কই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নোয়াখালীর যে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, সেখানকার বেশিরভাগও বাড়িঘর এবং রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে এবং বিশেষ করে যে আবাসিক এলাকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক সংকটে পড়েছে। এছাড়া যে নোয়াখালীর যে 4টি উপজেলা রয়েছে, কবিরহাট, সদর, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, এই 4টি উপজেলার কিন্তু যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো রয়েছিল অর্ধবার্ষিকী, এই পরীক্ষাগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে। আর এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু আমাদেরকে নিরাপদ যে মানুষ, পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার বিষয়ে এখনো কিন্তু কিছু জানানো হয়নি। তবে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ঘুরে দেখেছেন এলাকা, এখানকার প্রধান সড়ক বাদে স্থানীয় কিছু সড়ক এবং অলিগলির কিছু সড়ক পানিতে প্লাবিত হয়েছে, কিন্তু তারা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তারা যদি পানি আরো বাড়তে থাকে, তারা পানি প্রতিরোধে এবং পানি নিষ্কাশনে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে নোয়াখালীর টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম যোগ দিচ্ছেন বরিশাল থেকে। আরিফ, বৃষ্টিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বিষয়ে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় বরিশালে কিন্তু 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি সকালে আমাদেরকে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস। তো রাতভর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টিতে ইতিমধ্যেই গোটা বরিশালে কিন্তু একদম কোথাও হাঁটু সমান, কোথাও কিন্তু কোমর সমান পানি জমেছে। যেগুলো একদম নিম্ন অঞ্চল, সেগুলো কিন্তু সবসময় তলিয়ে যায়। সেখানে আমরা দেখেছি যে কোমর সমান পর্যন্ত পানি হয়েছে, ঘরে অনেকে থাকতে পারছে না। বিশেষ করে পলাশপুর নগরীর মোহাম্মদপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু সবসময় একটু নিচু অঞ্চল এবং নদী এর লাগোয়া, সুতরাং এখানে একটু পানি বৃষ্টি হলে কিন্তু পানিতে ভরে যায়। একটু দেখাতে চাচ্ছি, আমি এখন আছি বরিশাল নগরীর একদম প্রাণকেন্দ্রই বলা যায় ভাচিখানা এলাকায়। এই এলাকাটিতে কিন্তু আপনি দেখছেন যে এই সড়কটি কিন্তু এর আশেপাশে যতটুকু সড়ক আছে গত 3 দিন যাবত এভাবে পানির নিচে পড়ে আছে এবং স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা অফিসগামী যারা রয়েছেন তারাও কিন্তু চরম পর্যায়ের বিপাকে পড়েছেন এবং এখানে ছোট ছোট দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। তার কারণ একদিকে হাঁটু সমান পানি, অপরদিকে সড়কগুলো ভাঙাচোরা। সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে একদিকে দুর্ভোগ, অপরদিকে দুর্ঘটনা। সব মিলিয়েই এখন গোটা বরিশালবাসীর একটি সময় কাটছে। এই এলাকাবাসী বলছে যে গত 16 থেকে 17 বছরের যাবতও কিন্তু এলাকা আসলে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা পানি নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণে পয় নিষ্কাশন ব্যবস্থা করা উচিত অথবা ড্রেনেজ ব্যবস্থা ক্লিয়ার করা উচিত সেভাবে আসলে কোনো জনপ্রতিনিধি করেনি। ফলে এই এলাকাগুলো সব সময় ডুবে থাকে। এছাড়াও বরিশাল নগরীর নবগ্রাম রোড, হাতেমারি করে চৌমাথা,
বগুড়া রোড থেকে শুরু করে অভিজাত এলাকাগুলোতে আসলে পানি উঠেছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের আবহাওয়া অফিস থেকে বারবারই বলা হচ্ছে যে পানি উঠবে, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে এই পানি বরিশালে সবসময় উঠছে এবং উঠবে। তবে প্রশাসকের যে বিষয়টি সেটি আসলে তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, কারণ এই মুহূর্তে বরিশাল আপনি জানবেন যে নদী খালের বরিশাল হলেও খালগুলো ভরে গিয়েছে অনেক আগে থেকেই এবং ড্রেনেজ ব্যবস্থা এত অপ্রতুল যে ড্রেনেজ থেকে কোনো পানি নামছে না। এই ফলে কারণেই কিন্তু এই বৃষ্টির পানি একটু হলেই হাঁটু সমান পানি জমে। তো মানুষের এই দুর্দশা কবে নাগাদ কাটবে সেটি আসলে বরিশালবাসী এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না। আল্লাহ ভালো জানেন যে আসলে প্রশাসনের কবে সজাগ দৃষ্টি হয়। এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় আগামী আরও কয়েকদিন বৃষ্টি থাকতে পারে। 4-5 দিন পর বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় গেল 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদপ্তর। পূর্বাভাস বলছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে সতর্কতা জারি করে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে ফার্মগেট আছেন সহকর্মী জিএম মাহমুদ, যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, আবহাওয়া পূর্বাভাস নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, গতকাল থেকেই রাজধানী ঢাকায় কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে রাস্তায় কিন্তু যানজটও তৈরি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমবঙ্গ, আসাম এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর একটি লঘুচাপ তৈরি হচ্ছে। এই লঘুচাপের কারণেই কিন্তু মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং এর কারণেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এমনটি জানিয়েছে। এবং আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে এই সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আরও 4-5 দিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এই 4-5 দিন পর হয়তো লঘুচাপ কেটে গেলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে, এমন তথ্য কিন্তু আমরা আবহাওয়া অফিস থেকে পেয়েছি। একই সাথে আপনি জানেন যে এই যে টানা বৃষ্টিপাত এটি কিন্তু বাংলাদেশের সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় হচ্ছে এবং এর ফলে কিন্তু বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এমন তথ্য আপনি জেনেছেন। আমরা রাজধানী ঢাকার খবর আপনাকে জানাই। সকাল থেকেই আমরা দেখেছি যে অফিসগামী মানুষের কিন্তু অনেক ভোগান্তি হয়েছে এবং অফিস যেতে তাদের কষ্ট হচ্ছিল, আমরা এমনটি জেনেছি। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই যানজটের কারণেও অনেকে বিপাকে পড়েছে, আমরা এমন তথ্য জেনেছি। এবং যেহেতু এই বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে, তো সেহেতু মনে হচ্ছে পরিমাণটা হয়তো আরও বাড়তে পারে এবং আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এই বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা এতে করে বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো তারা বিপাকে পড়েছে, এমন কথা জানিয়েছে। এবং যেহেতু এটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এটি নিয়েও তারা আসলে শঙ্কা প্রকাশ করেছে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 4-5 দিন পর আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে এবং বৃষ্টিপাত কমে রাত এবং দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে, এমন কথাও জানিয়েছে। তো আবহাওয়া অফিসের যে পূর্বাভাস সেটি আপনাকে জানালাম যে 4-5 দিন পরই হয়তো আসলে আবহাওয়া স্বাভাবিক হবে। তো এই কয়দিন অন্তত কিছুটা ভোগান্তিতে পড়বে রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি আবহাওয়া অফিসের, সেটি। ধন্যবাদ। বর্ষার শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে উঠছে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি। বাড়ছে রোগীর সংখ্যা, পাশাপাশি মাথা চারা দিয়ে উঠছে চিকুনগুনিয়া। আক্রান্তদের অনেকে স্থানীয় হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার 4 গুণ বেশি। অবস্থা নাজুক হলেও এডিস মশা নির্মূলে তৎপরতা নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জুলাই মাসের শুরু থেকেই চট্টগ্রামে খারাপ হতে শুরু করেছে ডেঙ্গু পরিস্থিতি। হুহু করে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। টানা বৃষ্টিতে জমে থাকা নোংরা পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা।
ডেঙ্গুর প্রকোপ বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী। বলছেন মশা নিধনে পুরনো জরিপ ব্যবহার করায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত যাতে আমাদের নালাগুলা যাতে পরিষ্কার থাকে, পানি নিষ্কাশনটা ঠিক মতো হয়। সিটি কর্পোরেশনের লোকজন নিয়মিত এগুলো পরিষ্কার করতেছে না। এই সমস্ত কারণে মশা বেড়ে যাচ্ছে এবং মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু যাতে না ছড়ায় সেভাবে ব্যবস্থা নিতে হবে আর কি। ডেঙ্গুর হটস্পট হিসেবে নগরীর 6টি এলাকাকে লাল, 5টিকে হলুদ এবং 7টিকে নীল তালিকাভুক্ত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। বর্ষাকালে আমাদের যে বিভিন্ন ধরনের নালা নর্দমা এবং নিচু জায়গা আছে সেগুলোতে বেশি পানি জমে থাকে, সেখানে মশাগুলা বেশি ডিম পারে, লার্ভা উৎপন্ন হয়। আমাদের কার্যক্রম এখানে আগের চেয়ে অনেক বেগবান হয়েছে। এখানে বিটিআই এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ড্রাগ দিয়ে ফগিং করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে। এক জরিপে নগরীর 37% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান চশিকের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বরাবরের মতো এবারও সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের মশার জন্য যে লার্ভিসাইড এবং অ্যারাডিসাইডের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আমরা প্রটোকল অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে আমরা 4 ভাগে ভাগ করে আমরা কিন্তু মশার ওষুধগুলো আমরা প্রয়োগ করছি। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয় 4323 জন, মৃত্যু হয় 45 জনের। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এবছর পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ডেঙ্গু সহ মশাবাহিত রোগের সংক্রমণ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা কেমন, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে কিন্তু দিন দিন ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছেন। এই চলতি বছরের মধ্যে গত 24 ঘন্টায় 22 জন আক্রান্ত হয়েছেন এবং এই চলতি বছর এটাই ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এবং এই চলতি বছর আক্রান্ত হয়েছেন 528 জন এবং একই সাথে গত মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, মে মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। বোঝা যাচ্ছে যে 116 জন যেখানে মে মাসে আক্রান্ত হয়েছেন সেখানে জুন মাসে হয়েছেন 176 জন এবং গত 7 দিনে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামে প্রায় 82 জন। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে 6 থেকে 7 দিনে যদি 82 জন আক্রান্ত হয়ে থাকে তাহলে দিন দিন কিন্তু এই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলে মনে হচ্ছে। তবে জেলা সিভিল সার্জন বলেছেন তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বড় ধরনের কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা সেরকম প্রিপারেশন নিয়ে রেখেছেন এবং একই সাথে সিটি কর্পোরেশন থেকে দাবি করতেন তারা কিন্তু বিভিন্ন দিকে ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু জনগণ সিটি কর্পোরেশন এলাকার জনগণের অভিযোগ যে ওষুধ ছিটাচ্ছেন সেটার কার্যকারিতা নেই বললে চলে। তবে এরপরও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তিনিও জানিয়েছেন আসলে একই ওষুধ বারবার যদি ছিটানো হয় সেই ওষুধের কার্যকারিতা কিন্তু থাকে না। এরপরও তারা কিন্তু আসলে আমেরিকা থেকে বেশ কিছু ওষুধ আমদানির প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেই ওষুধগুলো আসলে হয়তো তখন বোঝা যাবে চট্টগ্রাম নগরীতে আসলে কিরকম ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। এবং একই সাথে ডাক্তাররা জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীকে কিন্তু আসলে চিকুনগুনিয়ায় পড়ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 3 থেকে 4000 রোগী আউটডোরে রোগী দেখাচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই গায়ে ব্যথা জ্বর নিয়ে আসছেন। তবে ডাক্তাররা ধারণা করতেন এদের 70% হয়তো চিকুনগুনিয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে জেলা সিভিল জেনারেল হাসপাতালও প্রতিদিন 400 থেকে 500 আউটডোরে রোগী দেখে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে 60 থেকে 65% রোগী গায়ে জ্বর এবং ব্যথা নিয়ে আসছে। তারাও হয়তো চিকুনগুনিয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করতেন। তবে ডাক্তাররা বলেছেন সচেতন না হলে কিন্তু কোনোভাবে কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামের 37% বাসা বাড়িতে কিন্তু ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে এবং 36% জায়গায় যেখানে পানি জমে সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভার উৎপত্তি হচ্ছে। তবে সর্বোপরি যদি আসলে সিটি কর্পোরেশনের কার্যক্রমগুলো আরেকটু গতিশীল করা যায় তাহলে হয়তো এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন। এবং চট্টগ্রামে এই চলতি বছর 2 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে আটকা পড়া TEUS কন্টেনারের জট কমে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের কার্যক্রম। এনবিআর এর কমপ্লিট শাটডাউনে বন্দরে আটকা পড়েছিল প্রায় 82,000 কন্টেনার। বর্তমানে এই সংখ্যা কমেছে 32,000-এ। দ্রুত বন্দরের কার্যক্রমে গতি ফিরে পাওয়ার প্রত্যাশা আমদানি রপ্তানিকারকদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান।
জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির হয়ে পড়েছিল চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। বন্দরের জেটি ইয়ার্ডে আটকা পড়েছিল কয়েক হাজার টিইউএস কন্টেইনার। আমদানি পণ্যের পাশাপাশি বন্ধ হয়ে পড়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজীকরণ। বহির্নোঙরে অপেক্ষমান থাকে 53টি জাহাজ। তৈরি হয় বড় ধরনের জট। সরকারের আশ্বাসে 29 জুন এনবিআরের আন্দোলন স্থগিতের পর কাজে যোগ দিতে থাকেন কাস্টমস কর্মকর্তারা। এতে স্বাভাবিক হতে থাকে আমদানি রপ্তানি কার্যক্রম। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতিতে বন্দরে জটে পড়ে প্রায় 82,000 কন্টেইনার। বর্তমানে এই সংখ্যা কমেছে 32,000-এ। একই সাথে বহির্নোঙরে অপেক্ষমান ছিল 53টি জাহাজ, বর্তমানে আছে 18টি। এখনো আমাদের কন্টেইনার জাহাজ প্রায় 17-18টা কন্টেইনার জাহাজ আমাদের আউটারে আছে। তো সেগুলা আমাদের হয়তো ডেইলি 2-3টা করে কন্টেইনার জাহাজ যাচ্ছে, 2-3টা করে আসতেছে। এই অবস্থা চলতে থাকলে এটা আগামী 7-8 দিনের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ছিল তৈরি পোশাক শিল্প। এনবিআরের কর্মকর্তাদের কলম বিরতি, পরবর্তীতে তাদের একটি শাটডাউন প্রোগ্রাম, সেগুলোতে আমাদের অর্থনীতিতে একটি আপনার নেগেটিভ একটা প্রভাব পড়েছিল। তো সেটা ধীরে ধীরে আমাদের এখানে কাটিয়ে উঠছে। জটে থাকা বাকি কন্টেইনারগুলো দ্রুত খালাসের মাধ্যমে বন্দরের কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসটিআর-এর সঙ্গে 1-to-1 আলোচনায় ভালো ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠকের পর তিনি এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর-এর সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠকের পরেই বিষয়টি বিস্তারিতভাবে জানা যাবে। জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন চিঠি প্রায় 14টি দেশের কাছে পাঠিয়েছেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। 2 দিনের বাংলা ব্লকেডের পর 9 জুলাই ব্লকেড কর্মসূচি বন্ধ রেখে এদিন ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিকেলে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে 10 জুলাই সকাল সন্ধ্যা সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম। সড়কের পাশাপাশি নৌ ও রেলপথও বাংলা ব্লকেডের আওতায় থাকার কথা জানানো হয়। সেদিনের কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। 7 ও 8 জুলাই সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি সফলভাবে শেষ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। 9 জুলাই মূলত পরীক্ষা ক্লাস বন্ধ করে পালন করা হয় ছাত্র ধর্মঘট। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিতরণ করা হয় লিফলেট। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, যেখানে নাহিদ ইসলাম 10 জুলাই সারা দেশে আবারও বাংলা ব্লকেডের ঘোষণা করে। সেদিন শুধু সড়ক না, রেল ও নৌপথেও ব্লকেড করার কথা জানানো হয়। 10 জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে। চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের জন্য অবস্থান নেওয়াটা খুব সহজ ছিল না। সে সময়ের ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন মহড়া দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দিত। কাল 9টা থেকে যারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছিল তারা কিন্তু হলে কিন্তু সেই সময়ে আসলে 2টি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। 80 থেকে 90% স্টুডেন্ট যারা আন্দোলন করতে চায় তাদেরকে কিন্তু সেই 10% সেই আন্দোলনে যেন যেতে না পারে সেজন্য কিন্তু বিভিন্নভাবে ব্লক করা হচ্ছিল। সামনের দিনগুলোতে আমরা হলে থাকতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে আমাদের অনেক শঙ্কা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করত এই আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলের অবসান ঘটবে। 24 সালের যে আন্দোলন শুরু হয় তখন বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনকে খুব বেশি আশাবাদী ছিলাম না শুরুর দিকে, যে কোটা সংস্কার আন্দোলন হবে, হয়তো শেখ হাসিনা কিছুদিন পর এটা মেনে নিবে। তো সেখানে আমরা যে আসলে দীর্ঘদিন ধরে একটা ভুক্তভোগী, আমাদের যে প্রত্যাশা শেখ হাসিনার পতন সেটা হয়তো পূরণ নাও হতে পারে। আমরা চাচ্ছিলাম যে শেখ হাসিনার পতন। এদিকে ঢাকার বাইরে 9 জুলাই রাস্তা বন্ধ করে অবস্থান নেয় কোটা সংস্কার দাবি জানানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর বরিশাল সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে প্রতিটি জেলায় নিজ নিজ ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
শকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অডিও সত্যতা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সে সময় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে BBC। গেল বছরের 18 জুলাই শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করে বিবিসির প্রতিবেদন বলছে, শেখ হাসিনা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, যেখানে তিনি বিক্ষোভকারীদের গুলি করতে সরাসরি অনুমোদন দিয়েছিলেন। এবার নিচ্ছে হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। চলতি সপ্তাহের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি জানালেন ট্রাম্প। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াই একমাত্র টেকসই সমাধান বললেন ম্যাক্রো। এবং পেড্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, সেমিফাইনালে রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। এক বছরেও বেশি সময় পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্ধারিত ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। 2024-25 অর্থ বছরে IMF যে লক্ষ্য নির্ধারণ করেছিল তার চেয়ে প্রায় $3 বিলিয়ন বেশি রিজার্ভ রয়েছে বাংলাদেশ ব্যাংকের হাতে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, 30 জুন পর্যন্ত IMF এর নির্ধারিত NIR লক্ষ্যমাত্রা ছিল $17.45 বিলিয়ন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেই সময়ে NIR দাঁড়িয়েছে $20.32 বিলিয়ন। এর ফলে বৈদেশিক খাতে স্থিতিশীলতা আরও জোরালো হবে বলে জানান তিনি। চলতি সপ্তাহের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। এই ইস্যুতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পরে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছে আরও 1 শতাধিক ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জরুরি যুদ্ধবিরতির পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় গাজায় যুদ্ধ অবসানের একমাত্র টেকসই সমাধান। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।